দর্শক, জাতীয় স্মৃতিসৌধে প্রতিবারের মতো এবারও শ্রদ্ধা জানাতে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সহকর্মী আলামিন হক এবং আমাদের আরও একজন সহকর্মী সেখানে রয়েছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সাথে সাইফুদ্দিন রবিনও আমাদের সহকর্মী রয়েছেন সেখানে, এবং জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সেই যে পর্ব সেটি তিনি সকাল থেকেই মূলত কভার করছেন। সেখানে রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এবং সামাজিক সংগঠনের বিভিন্ন মানুষ সেখানে এসেছেন। এবং সহকর্মী সাইফুদ্দিন রবিন, আপনার কাছে জানতে চাই যে স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন পর্বে এখন আসলে মূলত কি চলছে, এবং নিশ্চয়ই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে, বিভিন্ন বয়সীদের সাথে আপনার কথা হচ্ছে, তাদের অভিব্যক্তিও জানতে চাই আপনার মাধ্যমে। রেজাব, এখন আসলে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের সেই সময়টা, অর্থাৎ যখন সকালে দিনের প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন শ্রদ্ধা জানিয়েছেন মহানের এই স্মৃতিসৌধে, তারপর থেকেই মূলত সকলের জন্য উন্মুক্ত হয়ে যাওয়া এবং অগণন মানুষের ঢল নেমেছে বলা চলে এই মহান মুক্তিযুদ্ধের স্মারক স্মৃতিসৌধের আঙ্গিনায়। এবং বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান যে যেভাবে পেরেছেন আসলে সমবেত হয়ে এসেছেন নিজেদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে এই স্মৃতিসৌধের বেদিতে। এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, সেই সঙ্গে গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ জেএসডি, রব, কৃষক শ্রমিক জনতা লীগ, এই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এবং একটু একটা খারাপ খবরও বলতে হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতিরিক্ত নেতাকর্মীদের চাপে আসলে বেশ অসুস্থ হয়ে পড়েন। তিনি গণমাধ্যমের সঙ্গে আর কথা বলার সুযোগ পাননি। অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে দ্রুত এখান থেকে নিয়ে যাওয়া হয়, নেতাকর্মীরা নিয়ে হাসপাতালে মূলত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এই স্মৃতিসৌধ আঙ্গনে থেকে। যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন তারা প্রত্যেকেই বলছেন যে মহান মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের সেই ক্ষণ বা সেই ইতিহাসের সাক্ষ্য দেয় যেটি মূলত বৈষম্যহীন বাংলাদেশ থেকে শুরু করে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে যে সশস্ত্র সংগ্রাম আজকের এই দিনে যার বিজয় অর্জন হয়েছিল, সেই উপলক্ষটা যেন আগামীর দিনগুলিতে বাস্তবায়িত হয়। অর্থাৎ এই 24-এর গণ অভ্যুত্থানকেও টানছেন তারা, যে 24-এর গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল তখনই যখন মুক্তিযুদ্ধের সেই চেতনাগুলো বাস্তবায়িত হয়নি দেশের ইতিহাসে, 53 বছরের ইতিহাসে। এবং সে কারণেই আজ এই মুহূর্তটায় দাঁড়িয়ে তারা সেই চেতনা কিংবা সেই গণতান্ত্রিক স্বপ্নটাকে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আজকের এই স্মৃতিসৌধের আঙ্গিনায় এসেছেন। এবং যে স্মৃতিসৌধ যে 7টি স্তম্ভের উপর দাঁড়িয়ে, যেই 7টি স্তম্ভ মূলত নির্দেশক হিসেবে কাজ করে এই দেশের স্বাধিকার সংগ্রামের বা আন্দোলনের কিংবা স্বাধীনতার সূচনার ক্ষেত্রে 7 দফার যে আন্দোলনগুলো ছিল 7টি স্তরে, সেই 52 ভাষা আন্দোলন থেকে সেই উপলক্ষগুলো আজ এই মঞ্চে বা আজকের এই দিনে এসে এই স্মৃতিসৌধের আঙ্গিনায় এসে দাঁড়িয়ে তারা প্রত্যেকেই বলছেন প্রত্যেকটি দফা বা প্রত্যেকটি আন্দোলনের ক্ষণ যেন সত্যিকার অর্থে বাস্তবায়িত হয় এই নতুন 24-এ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, সেই স্বপ্নটাই দেখছেন তারা। এবং জাতীয় ঐক্যমত, সেই প্রসঙ্গটি আসছে বারবারই, সেই ঐক্যমত যেন অটুট থাকে, অক্ষুণ্ণ থাকে, যেন কোনোভাবে অন্তর্বর্তী সরকার ব্যর্থ না হয় এবং তারাও যেন জনসম্পৃক্ত থাকে, সেই আহ্বানগুলো জানাচ্ছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ রাজনৈতিক সচেতন ব্যক্তিরা। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সাইফুদ্দিন রবিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, জাতীয় স্মৃতিসৌধে আমাদের আরও একজন সহকর্মী আলামিন হক অহন, তিনি সেখানে রয়েছেন। সকাল থেকে তিনি এই শ্রদ্ধার্ঘ্য পর্ব আসলে তিনি সম্পন্ন করছেন এবং নানান মানুষের সাথে কথা হচ্ছে, আমরা জানবো তার মাধ্যমে। আলামিন হক অহন, আপনার মাধ্যমে একটু জানতে চাই যে বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষের সাথে আপনার কথা হয়েছে, তারা আসলে কি বলছেন, এবং সর্বস্তরের মানুষের যে শ্রদ্ধা জ্ঞাপন পর্ব সেটি এখন, সেই পর্বে এখন মূলত কি চলছে? এখনো চলছে, এখনো শ্রদ্ধা জানানোর যে পর্ব সেটি চলছে, চলমান। খণ্ড খণ্ডভাবে অনেকে আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, আর সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলেছে। বিশেষ করে এবার একটি পরিবর্তন আমি দেখতে পেয়েছি, সেটি তরুণ প্রজন্ম এবং তরুণ এবং কিশোরদের উপস্থিতি বেশি রয়েছে। আমি যদি সেই চিত্র দেখাতে চাই আপনাকে, একেবারেই ভরপুর মানুষজন এবং তরুণ প্রতিনিধিদের আমি বেশি দেখেছি এবং প্রবীণদের সংখ্যা অন্যবারের তুলনায় কম দেখেছি। এবং একই সঙ্গে আরেকটি তথ্য আপনাকে দিতে চাই, মুক্তিযোদ্ধারা যেমন অন্যান্য বারে একেবারে খণ্ড খণ্ড কিংবা বিচ্ছিন্নভাবে এসেও তারা শ্রদ্ধা জানান, এটি এবার খুবই কম চোখে পড়েছে। কয়েকজন মুক্তিযোদ্ধার সঙ্গে আমার কথা হয়েছিল, তারা বলছিলেন যে এর আগে বিশেষ করে তারা আওয়ামী লীগ সরকারের কথা বলছিলেন, সেই সময় যেসব মুক্তিযোদ্ধা তালিকা তারা করেছিলেন সেই তালিকায় যারা অহেতুক ঢুকে পড়েছেন তাদের
তাদের ভাষায় অহেতুক ঢুকে পড়া মুক্তিযোদ্ধারাই তখন অনেক বেশি এখানে শ্রদ্ধা জানানোর জন্য আসতেন, যে কারণে তাদের চোখে বেশি পড়তো। আর এবার সেই মুক্তিযোদ্ধারা এসেছেন, বিশেষ করে বলছিলেন অনেকেই যে মুক্তিযোদ্ধার সংখ্যা কোনোভাবেই 1 লাখের বেশি নয়, 1,08,000-এর বেশি নয়, এবং আওয়ামী লীগ সরকারের আমলে সেটি প্রায় দ্বিগুণেরও বেশি তারা দেখিয়েছেন। ভাতা নিচ্ছেন এমন মুক্তিযোদ্ধা বেশি তখন ছিল বলেই তাদেরকে নানানভাবে দেখা গেছে, এমনটি তারা বলছিলেন। এবং তরুণদের কথা আমি যেমনটি বলছিলাম, তরুণ এবং বিশেষ করে কিশোর অনেক স্কুল থেকে খণ্ড খণ্ডভাবে যেমনটি এসেছে, আবার বন্ধুরা মিলেও আবার সেই কিশোররা কিন্তু শ্রদ্ধা জানাতে এসেছে। এই সব কিশোরদের কাছে আমি প্রশ্ন করেছিলাম কেমন পার্থক্য তারা দেখছেন গত বছর এবং এ বছরের মধ্যে। তারা বলছিলেন বাক স্বাধীনতার কথা, তারা বলছিলেন গত বছর বাক স্বাধীনতা খুব একটা ছিল না, এবার তারা কথা বলতে পারছেন। এবং একই সঙ্গে এই তরুণ প্রজন্মরা বলছেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা দেখতে চান। একই সঙ্গে তারা আরেকটি বলছেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি থামাতে হবে, সিন্ডিকেট কোথায় সেই সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে, এই ইউনূস সরকারের কাছে তাদের সেই প্রত্যাশা রয়েছে। এই সব মানুষ চান বাংলাদেশ বিনির্মাণে একেবারে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে যেন কাজ করবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, সেই কথাই আসলে তারা জানাচ্ছিলেন। ধন্যবাদ আলামিন হক অহন আমাদের সাথে যুক্ত হবার জন্য।